ওকে, সো উই আর লাইভ এগেইন। সকলকে আবারও একবার আজকের আমাদের এই লাইভে সেশনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হচ্ছে এই লাইভটি করার পেছনে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের একটাই মোটিভ, যে যদিও জানি এটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে যে দেরি হলেও, যেটা আমি বারবার করে বলবো, যে দেরি হলেও কিন্তু মাধ্যমিকের প্রত্যেকটা বাচ্চার কাছেই কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত অনেক জিনিস জানার, অনেক জিনিস শেখার একটা ভয় বলতে পারেন, একটা অ্যাংজাইটি কিন্তু কাজ করে। আর আমাদের উচিত, আমরা যারা বড়রা এই ফেজটা পেরিয়ে এসেছি, ওদের অন্তত আমাদের এই এই মাধ্যমটা ব্যবহার করে যদি এই লাইভটা আমরা কাজে লাগিয়ে, যদি আমরা আমাদের এই পেজের ইউটিলিটিটাকে কাজে লাগিয়ে, আমাদের সাথে যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা যুক্ত হচ্ছেন, ওনাদের সাহায্যার্থে মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে এই শেষ মুহূর্তে দাঁড়িয়েও যদি কিছুটা ওদের এই কনফিউশন, ওদের এই মনে এত কোয়েরিজ, এত প্রশ্ন একটু লাঘব করতে পারি, সেটা কিন্তু আমাদের ভালো লাগবে। এবং তার জন্যই আমাদের এই যে আজকের এই যে পডকাস্ট, ডিজিটাল পডকাস্ট মাধ্যমিকের মন্ত্র। একটু আগেই আমাদের সাথে ছিলেন জীবন বিজ্ঞান বিষয়ে ছিলেন সম্মানীয় শিক্ষক প্রকাশ শিকদার মহাশয়, খেজুরি আদর্শ বিদ্যাপীঠ থেকে। এরপরেই আজকের আমাদের এই যে লাইভ পর্ব এখন যেটা চলছে, একদম মাধ্যমিকের প্রথম যে পরীক্ষা, অর্থাৎ 10 তারিখ, সেই পরীক্ষা অর্থাৎ বাংলা বিষয়, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টিকে কিন্তু আমাদের অবশ্যই মাধ্যমিকের ভালো নাম্বার পেতে গেলে একটু মাথায় রাখতে হয়। এবং যতই আমরা সহজ ভাবি না কেন, সেই বিষয়টাকে কিন্তু অবশ্যই আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। এখানে প্রচুর গল্প, কবিতা, বিভিন্ন জিনিস আছে। তো আর দেরি করব না, আমাদের আজকের এই এপিসোডের বাংলা বিষয়ের যিনি আমাদের সাথে রয়েছেন, সম্মানীয় শিক্ষক, কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের রয়েছেন কানাইলাল জানা। তার দীর্ঘদিনের যে শিক্ষকতা জীবন, এই বিষয়ের ওপরে তার যে মন্তব্য, তার কিছু সাজেস্টিভ কথাবার্তা, এবং পর্ষদের খাতা দেখতে গেলে কি কি জিনিসপত্রগুলো মাথায় রাখা দরকার, বিভিন্ন রকমের টিপস নিয়ে উনি আমাদের সাথে এই সেশনে এবার যুক্ত হবেন। আমি আন্তরিকভাবে কেয়ার অফ খেজুরি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এবং আমি শুভ্রজিতের পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় কানাইলাল জানা মহাশয়কে। স্যার, আপনি এখন লাইনে আছেন, অর্থাৎ আপনাকে এখন দেখা যাচ্ছে। প্রথমেই আপনাকে আমাদের এই যে অনলাইন পডকাস্ট মাধ্যমিকের মন্ত্র, এটি আমাদের হচ্ছে এপিসোড নম্বর 4, এতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানি যে এটা একদম আমাদের 11th আওয়ারে করা একটি প্রজেক্ট, কিন্তু তাও মনে হয়েছে যে শেষ মুহূর্তে গিয়েও যদি কিছু ছাত্রছাত্রীরা উপকার হয়, যদি কিছু কিছু কোয়েরিজ, যদি কিছু কিছু মনের আশঙ্কা যদি জানতে পারে আমার থেকে, আপনাদের মাধ্যম থেকে, তাহলে বোধহয় এই ছোট্ট প্রয়াসটাও কিন্তু আমাদের কাছে একটা বড় চেষ্টায় গিয়ে দাঁড়াবে। তো আর কাল বিলম্ব করব না, প্রথমেই এই মুহূর্তে 5 জন দেখছেন, যারা দেখছেন প্রত্যেকে অনুরোধ করব যে আমাদের সাথে থাকুন, লাইভটাকে একটু বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। আপনার বাড়ির ছাত্রছাত্রীর সাথে সাথে যে সমস্ত জায়গায় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আছে, তাদের জন্য যদি এটা উপযোগী হয়, এখন না হলেও পরে সময় করে একটু শেয়ার করে দেবেন, যেন ওরা একটু সময় করে যদি অবসরে ঘুমোতে গিয়েও দেখে, মনে হয় এপিসোড গুলো ওদের জন্য একটু কাজে দেবে। তো শুরুতেই কানাই বাবুকে আমরা বলবো যে তার যে বিষয়, অর্থাৎ বাংলা, এই বাংলা বিষয়ের উপরে আপনার তরফ থেকে আমরা সার্বিকভাবে একটু জেনে নিতে চাইবো যে এই বিষয়ের তো অনেকগুলো বিভাগ থাকে, এই বিভাগের মার্কস ডিভিশন থেকে শুরু করে মাধ্যমিকের এই 2025 মাধ্যমিকের বাংলা বিষয়ের আপনার সার্বিক একটু যদি জানান, ধ্যান ধারণা যদি সবার কাছে একটু জিস্ট হিসেবে আপনি তুলে ধরেন, তারপরে আমরা কথাবার্তার মাঝখানে মাঝখানে আমার কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব। ঠিক আছে, ধন্যবাদ শুভ্রজিৎ। ধন্যবাদ জানাই কেয়ার অফ খেজুরিকে এইরকম একটা প্রচেষ্টা নেওয়ার জন্য। তো মাধ্যমিকের প্রথম পরীক্ষা প্রতি বছরই আমাদের প্রথম ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা ভাষা ও সাহিত্য, এটা হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা দিয়ে শুরু হয়। যুগের সঙ্গে সঙ্গে বাংলা বিষয়ে
প্রশ্নের পরিবর্তন হচ্ছে এখন, অর্থাৎ এখন হচ্ছে তোমরা সকলেই জানো যারা ছাত্রছাত্রীরা আছো যে এখন প্রত্যেকটি প্রশ্নে হচ্ছে ছোট প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ এই সমস্ত প্রশ্নের আধিক্য, এবং যে সমস্ত বড় প্রশ্ন আছে অর্থাৎ 5 নাম্বার এবং 3 নাম্বারের, হাইয়েস্ট 5 নাম্বারের আমাদের বাংলা বিষয়ের প্রশ্ন থাকে, তাতেও অখণ্ডভাবে 5 নাম্বারের প্রশ্ন খুব কমই থাকে। তার মধ্যেও পাঠ প্রশ্ন থাকে, হয়তো একটা 5 নাম্বারের প্রশ্ন 2 2 1 বা 1 যুক্ত 4 এইরকম থাকে। তো বাংলা বিষয়ে আমাদের জানতে গেলে আমাদের শুধুমাত্র বাংলার যে টেক্সট বা সাহিত্য যেটা আছে, যেটা আমাদের গল্প, কবিতা, নাটক এই সমস্ত এবং প্রবন্ধ, এই 4টি ভাগ আছে, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ টেক্সটে, সেগুলো থেকে যেমন প্রশ্ন আসে। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের যে সমস্ত অধ্যায়গুলো আছে, মূলত ব্যাকরণের প্রশ্ন হচ্ছে ছোট প্রশ্নতে আসে এখন, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ থেকে আসবে। এছাড়াও আছে আমাদের যেটার নির্মিতি অধ্যায়, অর্থাৎ বাংলা যেহেতু একটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, অর্থাৎ লেখন ক্ষমতা, লেখন দক্ষতার পরীক্ষার জন্য হচ্ছে যেটা আমরা ইংরেজিতে রাইটিং স্কিল করি, সেরকম আমাদের বাংলাতেও প্রতিবেদন রচনা আছে, বঙ্গানুবাদ আছে এবং প্রবন্ধ রচনা আছে, এবং প্রতিবেদন রচনার অপশনাল হিসেবে আছে সংলাপ রচনা। এই সমস্ত নিয়ে হচ্ছে আমাদের মোট বাংলা বিষয়ের পরীক্ষা হবে। আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ থাকবে 17 নাম্বারের, এবং এমসিকিউর মোট 17 নাম্বারের মধ্যে 17টাই প্রশ্ন থাকবে, করতে হবে। তাতে মোট আমাদের ব্যাকরণ থেকে থাকবে 8 নাম্বারের, ব্যাকরণ থেকে 8 নাম্বারের প্রশ্ন থাকবে, এবং বিভিন্ন টেক্সট থেকে, অর্থাৎ গল্প, কবিতা এবং প্রবন্ধ আমাদের যে দুটি ভাগ আছে। আমাদের গল্পগুলি যেগুলি আছে, ধরো ধরো জ্ঞানচক্ষু আছে, বহুরূপী, নদীর বিদ্রোহ, পথের দাবি, অদল বদল, এই যে গল্পগুলি আছে এগুলি থেকে প্রশ্ন থাকবে, এবং কবিতাগুলি আছে যেগুলো, সেগুলো থেকেও থাকবে। অর্থাৎ আমাদের মোট যে, এবং প্রবন্ধ যে আছে, প্রবন্ধ দুটি প্রবন্ধ আছে, হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই সমস্ত থেকে যেমন ছোট প্রশ্ন থাকবে, থাকবে ব্যাকরণ থেকে 8 নাম্বার। এই 17 নাম্বারের মধ্যে ব্যাকরণ থেকে 8 নাম্বার থাকবে, এবং ব্যাকরণে আমাদের মোট 4টি অধ্যায় তোমরা জানো পড়তে হবে। এই 4টি অধ্যায় হচ্ছে প্রথম কারক, সমাস, বাক্য এবং বাচ্য। এবং অদ্ভুতভাবে এইরকম ভাবে বিভাজনটা থাকবে যে 4টি থেকে 8, অর্থাৎ 2টি করে প্রশ্ন থাকবে এমসিকিউতে। কারক সাধারণত এইভাবেই দেয়া থাকে, কারক থেকে 2 নাম্বার, সমাস থেকে 2 নাম্বার, বাক্য থেকে 2 এবং বাচ্য থেকে 2। এইভাবে কিন্তু এমসিকিউতে 8 নাম্বারের ব্যাকরণ থেকে থাকবে, কবিতা থেকে থাকবে 3, এবং গল্প থেকে থাকবে 3, আমাদের প্রবন্ধ থেকে থাকবে 3। হুম, এরকম ভাবে আমাদের মোট 17 নাম্বারে থাকবে। আর এমসিকিউর পর যেটা আসে এসএকিউ, এসএকিউ প্রশ্ন আমাদের করতে হবে 19টা প্রশ্ন করতে হবে, এবং সেগুলি হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ থাকবে। এই এসএকিউ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অপশনাল প্রশ্ন পাবো, এবং সেগুলিকে বাছাই করে লেখারও আমরা সুবিধাটুকু পাবো। আমাদের যখন আমরা এসএকিউ প্রশ্ন যখন আমরা করব, তখন হচ্ছে আমাদের গল্প থেকে আমাদের 4 নাম্বারের থাকবে, গল্প থেকে 4 নাম্বারের থাকবে, যে কোনো 4টা করতে হবে, 5টা থাকবে, 4টা করতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, যখন এসএকিউ প্রশ্নগুলি করবে দেখবে যে প্রশ্নের মধ্যে নির্দেশই থাকবে যে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। কম বেশি 20টি শব্দ, অর্থাৎ আমরা যদি 20টা শব্দ ধরি, কারো যদি হাতের অক্ষর একটু বড় বড় করে শব্দ লেখে, হলেও মোটামুটি 8টা শব্দ একটা লাইনে ধরে। তো অর্থাৎ একটা আমরা যখন এসএকিউ প্রশ্নের উত্তর লিখব, তখন 2 লাইন থেকে 3 লাইনের বেশি কিন্তু আমরা উত্তরটা লিখব না। আসলে হয়তো কোনো কিছু ব্যাপারটা আমরা উত্তরটা জানা, আমরা ইনিয়ে বিনিয়ে একটু বেশি করে লিখে দিলাম। একটা হয়তো 1 নাম্বারের প্রশ্ন 4 লাইন, 5 লাইন, 7 লাইন উত্তর লিখে দিলাম। এটা কখনোই আমরা করব না। 20টা শব্দের মধ্যে কম বেশি সেটা 15টা শব্দও হতে পারে,
আবার 22টা 24টা হতে পারে, কিন্তু 20টা শব্দের মধ্যে যেটা উত্তর চাইবে সেটা নিশ্চয়ই আমি 50টা শব্দে উত্তর দেব না। এটা মাথায় রাখতে হবে। আমাদের এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে যেটা বললাম, যে এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে অপশনাল প্রশ্ন থাকবে, অর্থাৎ গল্প থেকে আমাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে, করতে হবে 4টা। কবিতা থেকেও আমাদের 5টা প্রশ্ন থাকবে, করতে হবে 4টা। এছাড়াও প্রবন্ধ থেকে 4টা থাকবে। প্রবন্ধ যে আমাদের যে 2টি আছে, বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালি কলম, এগুলি থেকে 4টা থাকবে, আমাদের করতে হবে 3টে। এছাড়াও ব্যাকরণ থেকে আমাদের 9টা থাকবে, করতে হবে 8টা। তো এইভাবে হচ্ছে আমাদের এসএকিউ প্রশ্নের ভাগগুলো থাকবে। কিন্তু আমাদের যেটা উম, নাটক আছে সিরাজদৌল্লা, সেটা থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না। তোমরা জানো, তোমরা টেস্ট পেপার করেছো, প্রশ্ন বিচিত্রা করেছো, দেখেছো যে প্রশ্নের যে প্যাটার্ন, তাতে আমাদের নাটক যেটা আছে সিরাজদৌল্লা নাট্যাংশ, অর্থাৎ পুরো নাটক নয়, শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা, সেটা থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না। সেটা থেকে কেবলমাত্র একটি 4 নম্বরের প্রশ্ন থাকবে। যাই হোক, এক্ষেত্রে বলি এসএকিউ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নর বিষয়ে বলতে গিয়ে যেটা বলার, যে এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্ন হচ্ছে আমাদের বাংলা বিষয়ের কে কতটা নাম্বার তুলতে পারবে তার একটা রূপরেখা নির্ধারণ করে দেবে। কিভাবে রূপরেখা নির্ধারণ করবে? আমরা যতই বড় প্রশ্ন খুব ভালোভাবে লিখি, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেহেতু, এখন অবশ্য খাতা কাটার যে ক্রাইটেরিয়া আছে, সরকার নির্দেশিত, পর্ষদ নির্দেশিত যে সমস্ত নিয়মাবলী আছে, তাতে খুব একটা বাংলা বিষয়ে নাম্বার কাটার সুযোগ নেই, যদি ঠিকঠাক যথাযথ উত্তর দেয়া হয়। তবুও পরীক্ষকদের একটা অধিকার থাকে যে বড় প্রশ্ন থেকে 1-2 নাম্বার কাটার, কিন্তু ছোট প্রশ্ন থেকে যদি সঠিকভাবে সঠিক উত্তর দেওয়া যায়, কোনো নাম্বার কাটার কিন্তু উপায় নেই। সেই ক্ষেত্রে আমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আমাদের অন্যতম হাতিয়ার। আমাদের 80-90 80-র উপরে নম্বর পেতে গেলে বা 90 উপরে নম্বর পেতে গেলে, বাংলা ভাষায় বাংলা বিষয়ে এখন 80-র উপরে নাম্বার মানে সহজেই পাওয়া যায়, একটু পড়াশোনা করলেই পাওয়া যায়, একটু সচেতন থাকলেই পাওয়া যায়। যাই হোক, এই 80-র উপরে নাম্বার পেতে গেলে বা 90-এর উপরে নাম্বার পেতে গেলে প্রথম আমাদের যে কাজটা মন দিয়ে করতে হবে, সেটা হচ্ছে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আমাদের সঠিকভাবে উত্তর দিতে হবে। এবং এক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন তোমরা জানো যে অপশন থাকবেই, এবং খুব কঠিন প্রশ্ন থাকে না, তোমাদের পড়ার মধ্যেই থাকে, একটু মাথা ঠান্ডা রেখে উত্তরটাকে ভাবলেই উত্তরগুলো পেয়ে যাবে। এবং এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই লাইন তুলে প্রশ্ন থাকে। এই জিনিসটা একটু সচেতন থাকতে হবে, যে লাইন তুলে যেহেতু প্রশ্ন, প্রত্যেকটা টেক্সটের যে লাইনগুলো আছে সেগুলো কোন প্রসঙ্গে সে লাইনটা ব্যবহার হয়েছে, কি জন্য ব্যবহার হয়েছে, তার বক্তা কে, সে কোন বিষয়ে সেই কথা বলতে চেয়েছে, বা তার মন্তব্যের কারণ কি, এই সমস্ত প্রশ্ন কিন্তু বাংলা বিষয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের টেক্সট বইটা যদি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে পড়ি, তাহলে কিন্তু আমরা এসিকিউ প্রশ্নগুলোর উত্তরও সহজেই দিতে পারবো। এবং এসিকিউ প্রশ্নের একটি উত্তর দেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের, আমাদের প্রশ্নগুলো হয় কি, কেন, কোথায়, কিভাবে, এরকম হচ্ছে প্রশ্নের মূল জিনিস। অর্থাৎ কি, যখন যেভাবে উত্তর চাইবে সেটাই আমরা উত্তর দেব। আমাকে যদি কি বলে, আমি কিন্তু যদি কখন লিখি, তাহলে নিশ্চয়ই তার উত্তরটা ঠিক হবে না। অর্থাৎ আমাকে প্রশ্নটা কি, উত্তরটা জানতে চাইছি, প্রশ্নের মূল উত্তরটা কি জানতে চাইছি, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আমি জানি অনেক কিছু, টেক্সটটা সম্পর্কে আমার সবকিছুই জানা আছে, কিন্তু সবকটা আমি লিখবো না। আমি প্রশ্নের মধ্যে যে উত্তরটা চাইছে সেই উত্তরটাই কিন্তু এসিকিউ প্রশ্নে লিখতে হবে। বেশি মাত্রায় বানিয়ে আগে পেছনে প্রথম থেকে শুরু করে একদম গল্প লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে উত্তরটা চাইছে সেই উত্তরটা সুন্দরভাবে, এবং এমসিকিউ প্রশ্ন এসএকিউ প্রশ্নে যদি কোড আনকোড লাইন তুলে প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তার উৎসটা অবশ্যই নির্দেশ করে দিবে, যে কোথা থেকে নেওয়া হয়েছে, কোন গ্রন্থ, কোন গল্প থেকে, বা কোন কবিতা থেকে, বা কোন প্রবন্ধ থেকে উদ্ধৃত লাইনটি বা উল্লিখিত লাইনটি নেওয়া হয়েছে, এর উৎসটা বলে দিয়ে তারপরে উত্তরটা দেবে, তাতে ব্যাপারটা সুন্দর হয়। এবং এক্ষেত্রে আর একটা কথা বলার,
যে এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু 1 নাম্বার করে 20টি শব্দ লিখতে হবে। আমি বললাম আগে, তাও আরেকবার বলি। এই 20টি শব্দের মধ্যে এই যে গল্প থেকে 5টা থাকবে, 4টা লিখতে হবে। এই গল্প থেকে 5টা প্রায় দেখবে যে প্রত্যেকটা গল্প থেকে একটা প্রশ্ন আসে। সাধারণত এইভাবেই আসে। এরকম কোনো নিয়ম নেই যে প্রত্যেকটা গল্প থেকে একটা দিতে হবে, একটা গল্প থেকে দুটো দেয়া যাবে না। সেরকম কোনো নিয়ম নেই। তবুও সাধারণত একটু দেখলেই বোঝা যায়, একটু ফলো করলেই বোঝা যাবে যে এই গল্প থেকে এই প্রশ্নটা দিয়েছে। এবং সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু চোখ কান খোলা রাখতে হবে। এবং এমসিকিউ এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আরেকটা জিনিস বাংলা বিষয়ে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কাব্যের নাম বা কোনো গল্পের উৎস কোথায়, তার মূল কাব্যগ্রন্থের নাম কি বা মূল গ্রন্থের নাম কি, লেখকের ছদ্মনাম বা লেখকের প্রকৃত নাম, হুম, এই সমস্ত জিনিস, বা তার লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি, বা তার লেখা কোন কাব্য থেকে কবিতাটি নেওয়া হয়েছে, বা লেখকের লেখা কোন গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে বা প্রবন্ধটি নেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। এগুলো ভালো করে দেখে গেলে তবেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজেই দিতে পারবে। এক্ষেত্রে আরেকটা কথা বলি, যে আমাদের ব্যাকরণের থেকে যে এসএকিউ 8 নম্বরের থাকবে, এই এই 8 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাও ওই সমান ভাবেই থাকবে, যে কারক থেকে 2টো থাকবে, সমাস থেকে 2টো থাকবে, বাচ্য এবং বাক্য থেকে দুটো থাকবে, এবং কোনো একটা থেকে বা কোনো দুটো থেকে 2টো এক্সট্রা প্রশ্নও থাকবে। মূলত কারক থেকে একটা 3টে প্রশ্ন দেয়, বা সমাস থেকে 3টা প্রশ্ন দেয়। তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রথমে আমি একটু ব্যাকরণের কারকটা বলি। কারকের ক্ষেত্রে যেভাবে আমাদের ভাগগুলো আছে, যে কারকের ক্ষেত্রে আমাদের কারক কাকে বলে এবং কারকের সম্পর্ক নির্ণয় করা, যে ক্রিয়ার সঙ্গে যে আমাদের বিভিন্ন নামপদের সম্পর্ক, তাকে কারক বলে। তো এই বিভিন্ন টেক্সচুয়াল থেকে কিংবা বিভিন্ন বাক্য তোলা থাকবে, এবং নির্দিষ্ট পদটির তলায় আন্ডারলাইন থাকবে, কারক নির্ণয় করতে হবে। কারকের সঙ্গে এক্ষেত্রে মনে রাখতে হবে শুধু কারক নয়, অকারকও নির্ণয় করতে হবে। শুধু অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বলা থাকবে যে কারক ও অকারক সম্পর্ক নির্ধারণ করো বা নির্ণয় করো। সেক্ষেত্রে কারকের যেমন 6টি কথা মাথায় রাখতে হবে, তেমনি অকারক পদ যে 2টি আছে, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন দেয়, এবং সেগুলোর কথা তোমাদের মাথায় রাখতে হবে। শুধু কারক এবং কারকের সম্পর্ক নির্ণয় করলে হবে না, তার সঙ্গে যে 2টি অকারক আছে তার কথাও মাথায় রাখতে হবে। দাদা এইখানে একটা এছাড়াও জিনিস আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে যেমন মানে এমসিকিউ কোয়েশ্চেন বাদেও অবজেক্টিভ কোয়েশ্চেন গুলো যেগুলো আমরা দেখি যে সমাস বা কারক নির্ণয় করতে দেয়, যেখানটায় যেমন সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য সহ সমাসটা চিহ্নিতকরণ করতে দিল বা কারকের ক্ষেত্রে দিল, তো সেখানটায় মানে এটা স্ট্র্যাটেজিটা কি একটু যদি ঠিকঠাক করে মানে ওদেরকে জানানো হয় যে ধরো মানে সমাস বাক্য যে এটা দেওয়া থাকে পদটা, সমাসবদ্ধ পদটা, ওটা কি ওরা ওই সেন্টেন্স থেকে আলাদা করে তুলে নিয়ে সেটাকে তার মানে এটা ব্যাস বাক্য লিখে তারপরে নিচে কি ওই 1 নম্বরের প্রশ্নের জন্য কোন সমাস এরকম করে লিখবে, নাকি ডাইরেক্ট শুধু এটা লিখে দেবে যে অমুক সমাস, এই ব্যাপার একটু যদি আচ্ছা, মানে ভালো সমাস, করে এলাবোরেট। হ্যাঁ, সমাস নির্ধারণের ক্ষেত্রে বলি, সমাস নির্ধারণের ক্ষেত্রে সাধারণত বাক্য তুলে দেয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিয়েও থাকে। হয়তো একটা বাক্য দিল, যে হয়তো বাক্য দিল যে আমি অন্ধকারে যাচ্ছিলাম। তো অন্ধকার কি, এই এই বাক্যটিতে সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করো, তাই না? এরকম হয়তো বললো, তখন আমাদের বুঝে নিতে হবে যে অন্ধকার একমাত্র এখানটায় হচ্ছে সমাসবদ্ধ পদ। তো আমরা অন্ধকারটাকে আমরা ব্যাস বাক্য করব। অর্থাৎ সমাস নির্ণয় বিভিন্ন ভাবে থাকতে পারে, তার নির্দেশ থাকবে। যদি বলা থাকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, তাহলে সেইভাবে ব্যাস বাক্য সহ ব্যাস বাক্যটাও লিখতে হবে, সমাসও লিখতে পারে, হতে পারে। মানে এটা কারকের কিছু ক্ষেত্রেও, না না, এটা কারকের কারকের ক্ষেত্রে ব্যাস বাক্য নেই, কারকের ক্ষেত্রে না না ব্যাস বাক্য বাক্য। বলছি না, মানে নিয়মটা বলছি যে কারকের ক্ষেত্রেও যদি ওখানে নির্দেশ দেওয়া থাকে যে ধরো এটা মানে পদটা বেছে নিয়ে সেটার কারক নির্ণয় করতে বা বিভক্তি নির্ণয় করতে, সেটা কারকের এই ক্ষেত্রে নির্দেশ আন্ডারলাইন অনুযায়ী। থাকবে। আচ্ছা, কারকের ক্ষেত্রে পদ বাছতে হবে না। কারকের ক্ষেত্রে আহ, নিম্নলিখিত পদটির রেখাঙ্কিত থাকবে, অর্থাৎ নিচে আন্ডারলাইন থাকবে। ধরো কলমে কায়স্থ চিনি, তো কলমের নিচে আন্ডারলাইন। মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, মন্দিরের নিচে আন্ডারলাইন থাকবে। অর্থাৎ রেখাঙ্কিত পদটাই লিখতে হবে। কারক, কারণ প্রতিটা পদেরই কারক হতে পারে।
অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যেটার নিচে আন্ডারলাইন আছে বা রেখা থাকবে সেটাই, সেই বিষয়টা কারক নির্ধারণ করতে হবে। হ্যাঁ, না আমি বলছি কারক যে ওই শব্দটা কি মানে তুলে নিয়ে আলাদা করে লিখে তারপরে সেটার কি বিভক্তি এবং কারক নির্ণয় করার দরকার আছে, নাকি যার তলায় রেখাঙ্কিত করা আছে সেটা শুধু উত্তরটা লিখে দিলেই চলবে? উত্তরটা লিখলেই হবে। যে কলম আচ্ছা। ধরো আর থাকলো কলমে কায়স্থ চিহ্ন, কোন যে এখানটা কলমে কায়স্থ চিহ্ন, এটা হচ্ছে করণ কারকের এ বিভক্তি, এইরকম আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এইরকম লিখতে হবে। আর ব্যাস বাক্য সমাসের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশ থাকে। বিভিন্ন নির্দেশ বলতে কিরকম নির্দেশ থাকবে, হয়তো কোনো ক্ষেত্রে ব্যাস বাক্যটা দেয়াই থাকলো, যেই হুম ব্যাস বাক্য হুম দেয়া আছে, হয়তো গৌরাঙ্গ গৌরঙ্গ যার ব্যাস বাক্য দেয়াই আছে, যে গৌরাঙ্গ গৌরঙ্গ যার এটি কোন সমাস, হয়তো ব্যাস বাক্য কিছু কিছু ক্ষেত্রে দেয়া থাকে, বা গৌরঙ্গ যাহার শুধুমাত্র এটাকে ব্যাস মানে সমাসবদ্ধ করে কোন সমাস লেখ, এরকম দেয়া থাকে, হুম শুধু ব্যাস বাক্যটাই দেয়া থাকবে, কিন্তু তাকে সমাসবদ্ধ করতে দশানন হয়তো থাকলো, হুম দশানন, দশ আনন হুম যাহার লেখা থাকলো যেটা ব্যাস বাক্য সহ সমাস লেখো, বা অন্ধকার অন্ধকারে যে বলে এটাই লেখা থাকলো, বা হয়তো সপ্তাহ সপ্তাহের সমাহার, এরকম ভাবে লেখা হুম। থাকলো। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ব্যাস বাক্য দেওয়াও থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র সমাসবদ্ধ পত্রাই থাকবে, তাকে তোমাকে ব্যাস বাক্য করতে হবে করে। অর্থাৎ যেই রকম বেশিরভাগ ক্ষেত্রেই থাকে কিন্তু আমাদের উম সমাসবদ্ধ পত্রা থাকে, এবং তাকে হচ্ছে ব্যাস বাক্য করে আমাদের সমাসটা নির্ণয় করতে হবে, এটা আচ্ছা মনে রাখতে হবে। এবং আমাদের যে কারক এবং সমাসের ক্ষেত্রে কারকের মানে শুধুমাত্র নির্ণয় কারক নির্ণয় থাকবে না, বিভিন্ন প্রশ্ন থাকবে। অর্থাৎ কারকের যে বিভিন্ন ভাগগুলি আছে, ধরো কর্তৃকারকের যে ভাগ আছে বা কর্তার যে ভাগগুলি আছে, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা, এগুলো উদাহরণও দিতে পারে, হয়তো দিলে একটা ব্যতিহার কর্তার উদাহরণ দাও, বা একটা ব্যতিহার কর্তা দেয়াই থাকলো যে রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানটায় রাজায় রাজায় কোন কর্তা, বা একটা নিরপেক্ষ কর্তা থাকলো, নিরপেক্ষ কর্তা তুলে দেওয়া থাকলো, একটা হয়তো সূর্য উঠলে পদ্ম ফোটে, এটা তোলা তোলা থাকলো যে এই বাক্যটিতে নিরপেক্ষ কর্তা কোনটি, এইরকম দেয়া থাকে কারকের ক্ষেত্রে। আর বাক্য বাচ্যের ক্ষেত্রে এইরকম বাক্য বাচ্যের ক্ষেত্রে বাক্য নির্মাণের শর্তগুলি কি কি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, সেগুলি হুম কোনটা কিসের অভাব, কোন একটা বাক্য থাকলো কার যোগ্যতার অভাব, কার আসক্তির অভাব, কার আকাঙ্ক্ষার অভাব, এবং সেগুলো কেন, বা একটা বাক্য দেয়া থাকলো, ভুল বাক্য দেয়া থাকলো যে এটা বাক্য নয় কেন, এটাকে কেন বাক্য বলা যায় না, হয়তো হুম দিল যে আকাশে গরুটি আকাশে উঠছে, এটাকে বাক্য বলা যাচ্ছে না কেন, এর তো কর্তা কর্ম ক্রিয়া সব একই আছে, কিন্তু তা সত্ত্বেও এটাকে বাক্য বলা যাচ্ছে না কেন, এরকম মানে বোধমূলক প্রশ্ন থাকবে, যে আচ্ছা কারক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এইরকম বোধমূলক মানে অর্থাৎ ছাত্র বা ছাত্রী কতটা শিখেছে সেটা হিসেবে থাকবে। যে এটা হয়তো একটা আসক্তিহীন একটা বাক্য দিল, যেটাকে বাক্য বলা যাচ্ছে না কেন, তখন বলতে হবে যে এই বাক্যটিতে যোগ্যতা নেই সঠিকভাবে, এবং আমাদের ভাব উপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, ফলে এটাকে বাক্য বলা যায় না। বা বাক্যের আসক্তির অভাব থাকলে, অর্থাৎ পদক্রমের অভাব, সঠিক মতো পদবিন্যাস যদি না থাকে, তাহলে সেটা লিখতে হবে যে এটা আমাদের কর্তা কর্মক্রিয়া ভাবে সঠিকভাবে পদবিন্যাস নেই। আমাদের বাংলা ভাষাতে যেটা সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, অর্থাৎ কর্তা কর্ম এসওভি, বাংলা ভাষার ক্ষেত্রে যেটা বাক্য নির্মাণের শর্ত, সেটা যদি লঙ্ঘিত হয় তাহলে সেটা লিখতে হবে। এবং বাচ্য পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের ক্রিয়ার রূপটা পরিবর্তন হবে, এবং কোন বাচ্চে কিসের অর্থ প্রাধান্য পায়, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এই বাচ্যগুলিতে কিসে কর্তার প্রাধান্য, কোথায় কর্মের প্রাধান্য, কোথায় ক্রিয়ার প্রাধান্য, এগুলো থেকে প্রশ্ন থাকবে। থাকবে বাচ্য পরিবর্তন থাকবে, বা কোন একটা বাক্য দেয়া থাকলো, সেটা কোন বাচ্চে আছে সেই বাক্যটা, সেরকম এই ধরনের প্রশ্ন থাকবে। আর সমাসের ক্ষেত্রে আর একটা কথা বলি, সমাসের ক্ষেত্রে যেহেতু পদের অর্থ প্রাধান্য সমাসের ক্ষেত্রে মূল বিষয়, তো কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এইগুলি কিন্তু আমাদের দেখে যেতে হবে ভালো করে। এগুলোর মধ্যে থেকে একটা থাকবে যে কোন সমাসে পূর্বপদের, কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কোন সমাসে উভয় পদে, কোন সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কোন সমাসের ব্যাস বাক্য সাধারণত হয় না,
বা কোন সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায়, এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। এগুলো ভালো করে দেখে যেতে হবে। সাধারণভাবে যেগুলো আমরা পড়ার সময় পড়ি এবং সেগুলোই থাকবে, এবং একটু বুঝে করতে হবে। সবসময় যে সমাস নির্ণয়ের প্রত্যেকটা থাকবে তা নয়, এই ধরনের থাকবে। কিছু একটা দুটো সংজ্ঞা থাকতে পারে, হয়তো নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও, বা একটা নিত্য সমাসের উদাহরণ দেয়া থাকলো, সেটা কি সমাস, হয়তো দেয়া থাকলো যে অন্য যুগ যুগান্তর, এটা কোন সমাস, এমনি দেয়াই থাকবে। তখন সেটা নিত্য সমাস হয়ে যাবে, বা বাক্যাশ্রয়ী সমাস, অলপ সমাস, এই সমস্ত ভাগগুলো লিখে দেবে। সন্ধি সমাসের পার্থক্য দিতে পারে এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে, যে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো, বা সমাসের ক্ষেত্রে কিসের অর্থ প্রাধান্য পায়, বা সমাস শব্দের অর্থ কি, এই সমস্ত প্রশ্ন থাকবে। সাধারণত যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনার মধ্যে থাকে, এবং কোন সমাসে কোন পদের এবং বা একটা প্রশ্ন দিতে পারে যে কোনো একই কিছু কিছু সমাজ থাকে সম্পূর্ণ একই ধরনের লাগে দেখতে, যেমন আমাদের এবার এইখানে যেগুলো একটু সমাজ। একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করছি। বিষয়টা হচ্ছে যে মানে আশা করি মানে যেহেতু পরীক্ষা প্রায় আসন্ন, মানে তুমি যেহেতু পুরো জিনিসটা খুব ভালো করে বোঝাচ্ছ, অবশ্যই। কিন্তু এই যেহেতু প্রসঙ্গটা হচ্ছে এই জন্য জিজ্ঞেস করছি যে 2025 সালের জন্য, মানে এই বছরের মাধ্যমিকের বাংলা বিষয়ের জন্য যদি মানে সমাসের কোন টাইপের প্রশ্নগুলো একটু যদি গুরুত্ব, সেটা যদি একটু এই সাথে যদি একটু আলোচনা করে দাও, সেটা মনে হয় আর একটু যদি ভালো হয় আর কি। হ্যাঁ, সমাসের ক্ষেত্রে প্রথমত সমাসের যে প্রথম দিকের এগুলো আছে, অর্থাৎ সমাস শব্দের অর্থ, সমাস কাকে বলে, এবং সমাস করতে গেলে যে সমস্ত যে পদগুলোর সম্মুখীন আমাদের হতে হয় সেগুলোর সঙ্গে, যেমন ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত মান পদ কাকে বলে, এগুলো একটু সংজ্ঞাগুলো আমরা দেখে দিতে পারি। ব্যাস বাক্যের আর এক নাম কি, এগুলো যেমন থাকবে। কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এগুলো আমার আশা যে এগুলোর মধ্যে একটা থাকবে, যে কোন আমাদের যে কোন কোন সমাসে পূর্বপদের, কোন কোন সমাসে পরপদের, কোন কোন সমাসে উভয় পদের, কোন সমাসে অন্য পদ বা ভিন্ন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এগুলো দেখলে একটা আমি আশা করি একটা প্রশ্ন পাবি। বা সমাস শব্দের অর্থ, সমাস কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, এগুলো থেকে একটা পাবি। আবার কোন কোন সমাসে কোন সমাসের হচ্ছে সাধারণত ব্যাস বাক্য হয় না, বা পূর্বপদের বিভক্তি লোপ পায়, কোন সমাসের মধ্য দিয়ে উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, উপমেয় কাকে বলে, উপমান কাকে বলে, উপমিত কর্মধারয় উপমান কর্মধারয়ের মধ্যে কোন জিনিস অনুপস্থিত থাকে, বা থাকলে হয়তো একটা বাক্যের মধ্যে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ সহ একটা বাক্য লেখো। অর্থাৎ খুব সহজ প্রশ্নই থাকবে, আমাদের বাংলা বিষয়ে সহজ প্রশ্ন থাকে, কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে যে সাজেস্টিভ প্রশ্ন কিন্তু করছে না। আসলে আমরা সাজেস্টিভ প্রশ্ন সাজেশন দিতেও চাই না, কারণ ছেলেমেয়েরা যারা বুঝে পড়বে তারা কিন্তু পারবে, এবং খুব সাধারণ প্রশ্ন থাকবে, ঘাবড়ে গেলে হবে না। আমরা যেভাবে করে যাই, যে যেগুলো শুধু পড়ে গেছি সেইগুলোই থাকবে তা নয়, সেইগুলোর মধ্যে থেকে একটু ঘুরিয়ে তুমি কতটা জানো, কতটা বোঝো ব্যাপারটা, সেই জন্য হয়তো একটাই বাক্য, এইরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে একটি বাক্য লেখো যার মধ্যে উপমেয় থাকে, উপমান থাকে, সাধারণ ধর্ম থাকে এবং সাদৃশ্যবাচক শব্দ। সাধারণত আমরা উপমিত কর্মধারয় সমাসে দেখলাম যে উপমেয় থাকে, উপমান থাকে, সাধারণ ধর্ম নেই। বা উম উপমান কর্মধারের ক্ষেত্রে উপমান সাধারণ ধর্ম আছে, উপমেয় নেই, কিন্তু এইরকম আমরা বাক্যগুলো দেখেছি। কিন্তু একটা হয়তো এমন একটা বাক্য দিয়ে দিল যে এমনি বললো যে একটি বাক্যে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ আছে, এই সহ একটা লিখো। এই ধরনের প্রশ্ন থাকবে, অর্থাৎ একটু বুঝে পড়লেই লিখতে পারবে সমাজটা। আচ্ছা। এবং আর বিষয়ভিত্তিক জ্ঞানটা থাকলেই মোটামুটি করা, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ব্যাকরণ যে কঠিন, সমস্ত পাঠগুলো আছে করতে সুবিধা হ্যাঁ, হবে। খুব কঠিন প্রশ্ন সমাসের ক্ষেত্রে থাকবে না, অর্থাৎ এবং টেক্সচুয়াল যে সমস্ত আছে আমাদের টেক্সট থেকে, অর্থাৎ আমাদের গল্প কবিতা থেকে যেগুলো প্রবন্ধ, যেগুলো মানে কিছু কিছু সমাসবদ্ধ পদ আছে, দশানন, আমাদের অভিষেক কবিতাতে আমরা দেখেছি দশানন আছে, দশানন ব্যাস বাক্য সহ সমাস লেখা থাকলো। সপ্তাহ, একটা সপ্তাহ কেটে গেল, এরকম কবিতার লাইন আছে। অসুখী একজন, সেরকম দিতে পারে। আগ্নেয় পাহাড়, এইরকম, অর্থাৎ জয়ধ্বনি, যেগুলো আমাদের টেক্সচুয়াল যে সমস্ত সমাসবদ্ধ পদ আছে সেগুলোর দিকে একটু নজর রাখলে কিন্তু অবশ্যই পাবে। ইন্দ্রজিৎ, অর্থাৎ আমাদের টেক্সটের পড়ানোর ক্ষেত্রে যে সমস্ত সমাসবদ্ধ পদ আছে সেগুলো দেওয়ার সম্ভাবনা বেশি, এবং সেগুলি দিয়ে থাকে সাধারণত।
আচ্ছা, এইবার দাদা একটু মানে সাবজেক্টিভ যে সমস্ত গুলো আছে সেগুলোকে একটু ছেড়ে আবার একটু হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছি, ওই প্রসঙ্গে আবার আমি আসবো। হ্যাঁ, হ্যাঁ। না না, এবার আমি সাবজেক্টিভের দিকে যাচ্ছি। সাবজেক্টিভ প্রশ্ন বলতে এবার আমাদের আসলে সাবজেক্টিভ অবজেক্টিভ অনেক ক্ষেত্রেই গুলিয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এসে এসে কিউ প্রশ্নের ক্ষেত্রেও সেটা হয়তো আমাদের সাবজেক্টিভ ভাবে উত্তর দিতে হয়। কি রকম? হুম, না, সেটা সাবজেক্টিভ মানে তো আসলে আমাদের যে নিজস্বতা থেকে উত্তর দেওয়া, সেটা কিছু কিছু ক্ষেত্রে ৩ নাম্বার কিংবা ৫ নাম্বারের প্রশ্নে হয়তো আমাদের তথ্যনিষ্ঠ ভাবে উত্তর দিতে হচ্ছে। সেক্ষেত্রে সেটা অবজেক্টিভ হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ? হ্যাঁ, অর্থাৎ আমাদের কিন্তু আমাদের এসএকিউ যেগুলো কবিতা থেকে থাকবে, হ্যাঁ? ধরো আমাদের ইতিহাস নেই। এইরকম কোনো একটা লাইন থাকলো। শঙ্খবাবুর কবিতা "আয় আরো বেঁধে থাকি।" যেই কথাটি বলা হয়েছে কেন? সেটা কিন্তু অবজেক্টিভ এর মধ্যে ১ নাম্বারের মধ্যেই তাকে উত্তরটা দিতে হবে সাবজেক্টিভ। বা জয় গোস্বামীর কবিতা আছে যে রক্ত মুছি শুধু গানের গায়ে। এইরকম যখন প্রশ্নগুলো এই লাইনটির তাৎপর্য কি? ১ নাম্বারেরই। কিন্তু সেটাকে আমাদের নিজের বোধ থেকে উত্তর দিতে হবে, তাই না? যাই হোক, আমাদের সাবজেক্টিভ যে সমস্ত প্রশ্ন থাকবে মূলত আমাদের ৩ নাম্বারের প্রশ্নে চলে আসবো আমরা এমসিকিউ এবং এসিকিউ করার পর। ৩ নাম্বারের প্রশ্নগুলোতে যে সমস্ত জিনিস থাকে যে আমাদের গল্প থেকে ২ টো থাকবে ১ টা করতে হবে, কবিতা থেকে ২ টো থাকবে ১ টা করতে হবে। এক্ষেত্রে গল্পগুলো যেগুলো আছে গত বছর আমাদের ৫ নাম্বারের গল্প থেকে পড়েছিল পথের দাবি থেকে এবং বহুরূপী থেকে ৫ নাম্বারের ২ টো প্রশ্ন পড়েছিল। সেক্ষেত্রে আমরা এবছর আশা করছি একটু হয়তো আমরা একটু সাজেশন ও ভাবতে পারো যে এবছর ৩ নাম্বারের প্রশ্নে কিন্তু বহুরূপী এবং উম পথের দাবি থেকে প্রশ্ন আসতে পারে। অদল-বদল থেকেও ৩ নাম্বারের প্রশ্ন আসতে পারে। এই ৩ নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই পাঠ প্রশ্ন থাকে। ১+২, ২+১ এরকম থাকে। তো এক্ষেত্রে আমাদের এবং ৩ নাম্বার ৩ নাম্বারে যে প্রশ্নগুলো থাকে বেশিরভাগই আমি ৮০% ই ধরে নিচ্ছি। খুব ব্যতিক্রম ছাড়া এই ৩ নাম্বারের প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই কিন্তু লাইন তুলে প্রশ্ন থাকবে। কোড আনকোড লাইন তুলে প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে আবারও ১ম ও বলেছিলাম, আবারও বলছি যে টেক্সটটা যদি আমরা খুঁটিয়ে, খুঁটিয়ে পড়ি তাহলে এই ৩ নাম্বারের প্রশ্নগুলো সহজেই উত্তর দেওয়া যায় এবং ৬০ টি শব্দে উত্তর দিতে হবে। ৬০ টি শব্দ মানে বড়জোর আমাদের ৭ থেকে ৮ লাইন। হুম? এইখানে একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করছি যে মানে ৩ নম্বর বা ৫ নম্বরের প্রশ্ন সাথে সাথে অনেকে আছে কি যারা ধরো এই যে মানে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কিংবা কোন কবির লেখা বা কোন লেখকের লেখা, এই যে শুরুটা যে আমরা করি মানে ছাত্রছাত্রী লেখে, তো সেটা কি মানে কোন প্রশ্ন থেকে এই জিনিসটা করা বেশি মানে কোন মার্কস পেতে ফলপ্রসূ, একদম ১-২ নম্বরের প্রশ্ন থেকে ফলপ্রসূ নাকি? না, আমার মতে যেগুলো কোড আনকোড প্রশ্ন থাকবে, অর্থাৎ আচ্ছা। কোড তুলে প্রশ্ন থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকবে কোড আনকোড করে আচ্ছা। প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু উৎসটা বলা উচিত। কারণ কারণ সেটা কোথা থেকে নেয়া হয়েছে না যদি আমি জানতে পারি আমি সঠিক উত্তরটা দিতে পারবো না। এবং ৩ হুম, নাম্বারের প্রশ্নের ক্ষেত্রেও কোড আনকোড থাকবে, তাতে উল্লেখ করে দেওয়া উচিত। মূল কাব্যগ্রন্থ না হলেও মূল কবিতা এবং কবির নাম বা লেখক এবং গল্পের নাম এটাই উল্লেখ করে হুম, দেওয়া। যদি উদ্ধৃত লাইনটি এবার কিছু, কিছু ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। অনেকে কি করে, অনেক ছেলেমেয়ে কি করে যে উম হয়তো কোড আনকোড প্রশ্ন নয়, এমনি একটা সাধারণ প্রশ্ন হয়তো প্রশ্ন হুম, থাকলো যে জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। এরকম করে। তখন যদি সে আবার ভুলে তার একটা ধারা লেগেই থাকে যে উদ্ধৃত লাইনটি হ্যাঁ। আশাপূর্ণা দেবীর লেখা। সে কিন্তু সেক্ষেত্রে তো উদ্ধৃত লাইন নেই। সেটা মনে রাখতে হবে। যে যেটা উদ্ধৃত আছে, কোড আনকোড আছে, না, সেক্ষেত্রেই আমরা উদ্ধৃত বাদেও তো অনেকেই মানে লিখে দেয় যে শুরুতেই অমুক লেখকের অমুক অংশ থেকে আলোচনা বিষয়টি, মানে হ্যাঁ, কোনোভাবেই যেখানে লিখতে পারে। সেটা লিখতে পারে যে উম তখন তার লেখার পরিবর্তন মানে ধারার বাক্যটা ভাষাটা চেঞ্জ হয়ে পরিবর্তন যাবে। হবে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, বা বাক্যের ভাষাটা চেঞ্জ হবে। তখন লেখা যাবে না যে উদ্ধৃত লাইনটি নেয়া হয়েছে বা ইত্যাদি, ইত্যাদি এসব লেখা যাবে না। কারণ সেক্ষেত্রে সেটা ভুল হবে। যে তখন লিখতে হবে যে হয়তো দিল যে অভিষেক কবিতা অবলম্বনে অ্যা ইন্দ্রজিতের চরিত্র বর্ণনা করো। হুম? হুম, তো তখন লিখতে হবে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের অভিষেক স্বর্গের অন্যতম চরিত্র ইন্দ্রজিৎ।
এইভাবে শুরু করতে হবে, তখন উদ্ধৃত লাইন বলা যাবে না। হুম আচ্ছা আচ্ছা। এইভাবে হচ্ছে 3 নম্বরে আচ্ছা 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে একটু সুপ্রজিৎ বলে দিই যে 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে গল্প থেকে 2টো থাকবে, আমার কবিতা থেকে 2টো থাকবে, লিখতে হবে একটা। এবং আমি বারবার এই জিনিসটার উপর ফোকাস করতে চাইছি, 60টা শব্দের মধ্যে লিখতে হবে। এবার 60টা শব্দের মধ্যে মানে কি আমি 59টা বা 60টা হয়ে গেলে আমি মাঝপথে লেখা থামিয়ে দেবো না, তা নয়। 60-এর জায়গায় সেটা 65 হতে পারে, পর্যায়ে 70 হতে পারে, এর বেশি কিন্তু কখনোই নয়। যে 60টা শব্দের উত্তর মানে আমি 100টা শব্দের উত্তর দিয়ে দিলাম, 150টা শব্দের উত্তর দিয়ে দিলাম, তা না। এবং এবং 60টা শব্দের অর্থাৎ মোটামুটি আমি 50 থেকে 70-এর মধ্যে থাকতে হবে। 10টা কম 10টা বেশি শব্দের মধ্যে আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে। এবং এক্ষেত্রে পাঠ প্রশ্ন থাকবে। মানে মানে আরেকটা কথা বলি, অত্যাধিক কোনোভাবে লেখার দরকার নেই, মানে টু দা পয়েন্টে না, না, যতটুকু অত্যাধিক জিজ্ঞেস করেছে হ্যাঁ, হ্যাঁ, ততটুকুই উত্তর যতটুকু দেওয়ার জন্য এটাই চেষ্টা হচ্ছে, করা। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা, মানে যতটুকু বাংলাতে বাংলাতে উত্তর। সচরাচর লেখার প্রবণতাটাই বেশি, মানে যা মনে আসছে মন এটাই কাহিনী বেশি, একটা লেখা এই শুরু করেছে। জন্যই বারবার বলছি, এই জন্যই বারবার এই কথাগুলো আমরা খাতা দেখতে গিয়ে এই জিনিসগুলোই ভুক্তভোগী হই, যে একটা 3 নম্বরের প্রশ্ন তার হয়তো জানা আছে, কিন্তু সে উত্তরটার মূল জায়গায় না গিয়ে সে গল্পটার প্রথম থেকে একদম শুরু করে একদম 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা পুরো লিখে দিল। অর্থাৎ হুম তাকে 60টা শব্দের মধ্যে লেখা হলে বড়জোর 6 লাইন 8 লাইন 9 লাইন 10 লাইন হবে, বড় সে হয়তো সেটা লিখেছে 20 লাইন। হুম হুম সেটা কোনো হুম ক্ষেত্রেই কিন্তু সম্ভব না। কারণ এক্ষেত্রে হুম। টাইমটা অনেকটা ম্যাটার করে। আর এত বড় লিখলে মূল জিনিস থেকে তুমি হারিয়ে যাবে, এবং হারিয়ে যাওয়া মানে তখন কিন্তু পরীক্ষকের ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে যাবে। আচ্ছা। এটা হচ্ছে ব্যাপার। আর এবার আসি 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। 5 নম্বরের প্রশ্ন আমাদের করতে হবে গল্প থেকে একটি, কবিতা থেকে একটি, প্রবন্ধ থেকে একটি, এবং আচ্ছা। উম কোনি যে আমাদের সহায়ক গ্রন্থ আছে কোনি, হুম মতি হুম নন্দীর উপন্যাস কোনি, তার থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন নেই। তার থেকে একটা অনেকটা বড় টেক্সট, তার থেকে মাত্র 3টি প্রশ্ন থাকবে, তার থেকে 2টো লিখতে হবে। ওটার ক্ষেত্রে ছেলেমেয়েরা অনেকটা চাপে পড়ে যায়। চাপে পড়ার বলতে আসলে অনেকে টেক্সটটা ভালো করে পড়ে না, 2-4টা প্রশ্ন পড়ে চলে যায়। কিন্তু টেক্সটটা হুম অনেকে এত বড় বই বলে খুঁটিয়ে পড়ে না ঠিকঠাক। সেক্ষেত্রে হুম তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন লিখতে অসুবিধা হতে পারে। যাই হোক, তবুও কিছু সাজেস্টিভ প্রশ্ন থাকে, কিছু পড়ে গেলে তারা মোটামুটি পারে। তাও বলবো যে যাদের টেক্সটের সঙ্গে পরিচয় আছে তারা আহ, তুলনামূলক ভালো লিখতে পারবে। একটু কাহিনীটা গল্পটা একটু টেক্সটটা দেখে গেলে ভালো হয়। আচ্ছা, 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে উম, আমি একটু সাজেস্টিভ যেটা বলার, যে আমাদের গত বছর এসেছিল গল্প থেকে উম, বহুরূপী এবং পথের দাবি থেকে। অর্থাৎ এবছর বহুরূপী এবং পথের দাবি উম, বদলে আমরা আশা করছি যে, এটা আসলে আমরা ভাবি যে গত বছর যেহেতু এসে গেছে, এরকম কিছু নিয়ম নেই, তবুও আমাদের একটা হুম। মানে ট্রেন্ড একটা। পড়াইয়া আমরা যারা, হ্যাঁ। হ্যাঁ, সাজেশন দিই, আসলে দিতেই পারে যে যেমন ওই গণিতে এত উপপাদ্য পড়ে গেছে হ্যাঁ মানে পড়বে না, সেরকম আসলে দিতেও পারে। হ্যাঁ। এরকম তো কিছু নিয়ম নেই প্রশ্নকর্তার কাছে যে এটা হুম দিয়েছেন মানে 24 সালে 25 সালে দেয়া হবে না। কিন্তু তবুও হুম আমরা একটা সাধারণ ভাবে বছরের পর বছর আমরা একটা সাজেস্টিভ ভাবে ভাবি। তো তার হুম সেক্ষেত্রে আমরা এবছর যে 2টি গল্পের কথা মূলত ভাববো, যে নদীর হুম বিদ্রোহ এবং জ্ঞানচক্ষু। এছাড়াও আমাদের থেকে যায় উম অদল বদল গল্পটি। তো যাই হোক, মূলত আমাদের জ্ঞানচক্ষু থেকে এবছর একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে আমরা আশা করি। নদীর বিদ্রোহ থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে আশা করি। হুম হতেও পারে যে পথের দাবি এবং বহুরূপী থেকে 5 নম্বরের দিল, দিতেও পারে, না হুম। দেওয়ার কিছু নেই। তবুও আমরা এই কিন্তু অপশনাল পথের থাকবে। যে আমরা গুরুত্বটা একটু বেশি দেব, বা একটু বেশি দেখে যাব, 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রস্তুত হয়ে যাব। হুম জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ এবং অদল বদল, হুম এই 3টি গল্প থেকে আমরা একটু বেশি ভাবে উম প্রস্তুত হয়ে যাব। আর কবিতার ক্ষেত্রে বলি, কবিতার ক্ষেত্রে গত বছর 5 নম্বরের প্রশ্ন দিয়েছিল শঙ্খ ঘোষের আয় আরো বেনে বেনে থাকি থেকে, এবং সৈয়দ আলাওলের মধ্যযুগের যে কবিতার অংশ সিন্ধু তীরে পদ্মাবতী কাব্যে, সেখান থেকে দিয়েছিল। তো এবছর আমরা উম আশা করি এবং অনেকটাই আশা করি যে আফ্রিকা থেকে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন পাবো। আফ্রিকা কবিতা থেকে, নজরুলের প্রলয় উল্লাস থেকে, কিংবা মেঘনা আমাদের মধুসূদনের
অভিষেক থেকে আমরা কিন্তু 5 নম্বরের প্রশ্ন আশা করতে পারি। এবং এছাড়াও জয় গোস্বামীর যে কবিতাটি আছে, অস্ত্রের বিরুদ্ধে গান পাতার পোশাক কাব্যে, সেখান থেকেও আমরা 5 নাম্বার হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা মূলত 5 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে আমরা আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস এবং আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান, এগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়ে আমরা পড়ে গেলে ভালো হবে বলে মনে হচ্ছে। এবার একটা আসা যাক যে প্রবন্ধের ক্ষেত্রে 5 নাম্বারের যে প্রশ্ন থাকে, দাদা এই, প্রবন্ধ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, আমি ওইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানে একটু এই প্রবন্ধ আর নাটকের উপরেও একটু জিজ্ঞেস করতাম যে হ্যাঁ হ্যাঁ বিষয়গুলো। হ্যাঁ, আমি আসছি প্রবন্ধের ক্ষেত্রে মোট আমাদের নাম্বার তোলার অনেকটাই উম, হাতিয়ার হয়ে থাকে, কারণ দুটো মাত্র প্রবন্ধ আমাদের পাঠ্য। হুম। আমাদের কৃপান্ত বা নিখিল সরকারের উম, লেখা হারিয়ে যাওয়া কালি কলম এবং রাজশেখর বসুর লেখা আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান, যে দুটি যে প্রবন্ধ আছে, এই দুটি প্রবন্ধ থেকে মোট 11 নম্বরের প্রশ্ন থাকবে। এই 11 নম্বর কিভাবে থাকবে? এমসিকিউ 3টে থাকবে, এসএকিউ 3টে থাকবে এবং 5 নম্বরে একটা থাকবে। এবং এই 5 নম্বরের মধ্যে দুটো থাকবে, একটা করতে হবে, এবং দুটো থেকেই একটা একটা করে থাকবে। অর্থাৎ এখানে আমি একটা প্রবন্ধ যদি আমি ভালোভাবে পড়ে যাই, তাহলে সেখান থেকে একটা 5 নম্বর প্রশ্ন কিন্তু লিখতে পারবোই। হুম। এবং আমাদের প্রবন্ধগুলো খুব একটা বড় নয়। উম, বাংলা ভাষায় বিজ্ঞানটা অত্যন্ত ছোট প্রবন্ধ, কিন্তু একটু হয়তো বা ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন লাগে। কিন্তু একটু বুঝে গেলে ওর দু একটা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাওয়া যায় এবং টেক্সটটা যদি ভালো করে পড়ে যাওয়া যায়, ওখান থেকে লেখাই যাবে। উম, গত বছর সম্ভবত পড়েছিল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলি কি। এবছর হয়তো পড়তে পারে যে সমাধানগুলি কি কি আছে, যে তার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার করতে গেলে বাধা কাটিয়ে ওঠার জন্য কি সমস্ত দিক নির্দেশ করেছে লেখক, সেগুলি আলোচনা করে পড়তে পারে। বা বাংলা ভাষায় বিজ্ঞান যাদের জন্য লেখা হয়, যে দু ধরনের পাঠকের কথা উল্লেখ আছে, তাদের প্রকৃতি সম্পর্কে, তাদের সম্বন্ধে পড়তে পারে। কিংবা বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় উম আমাদের আলংকারিকগণ যে ত্রিবিধ শব্দের কথা বলে গেছে, উম অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এগুলি থেকে বিশ্লেষণ করে প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ এটা থাকতে পারে। কিংবা আমাদের হারিয়ে যাওয়া কালি কলম, যেটা একটু রম্য রচনার মতো, সেটা থেকেও থাকতে পারে। আহ, এটা থেকে মূলত অনেকটা ক্ষেত্রে আমাদের টেক্সচুয়াল প্রশ্নই মূলত পড়ে, যে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাচীনদের কালি তৈরির পদ্ধতি কিরকম ছিল, বা আমাদের ছিল কালি তৈরির সহজ পদ্ধতি, অর্থাৎ লেখকরা ছেলেবেলায় কিভাবে কালি তৈরি করতো, বা লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা কি রকম ছিল, কিংবা ফাউন্টেন পেন আবিষ্কার কে করেছিল তার বৃত্তান্ত কি, এই ধরনের প্রশ্ন মূলত থাকে। এছাড়াও কিছু এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে থাকে যে সমস্ত প্রবাদগুলো আছে, সেই সমস্ত প্রবাদগুলো কোন প্রসঙ্গে ব্যবহার হয়েছে, এরকম থাকতে পারে। থাকতে পারে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখকের যে কালি কলমের প্রতি ভালোবাসার ফুটে উঠেছে, সেটা একটু আলোচনা করো, এইরকম থাকবে। এই দুটি চাপ অধ্যায় থেকে প্রশ্ন লেখা যেতেই পারে, শুধুমাত্র টেক্সটটা যদি আমরা একটু বুঝে ভালো করে পড়া যায়। এক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকবে 5 নম্বরের প্রশ্ন কম বেশি 150টি শব্দের মধ্যে লিখতে হবে। 150টি শব্দ মানে কিন্তু আমরা যদি একটা একটা লাইনে যদি 10টা করে শব্দ ধরি, বা 10টা করে শব্দ ধরলে 15 লাইন, অর্থাৎ 15 লাইন মানে আমাদের 1 পৃষ্ঠার মধ্যে মোটামুটি হয়ে যায়, বা আরো কম লাগে। তো সেক্ষেত্রে আমাদের একটা 5 নাম্বারের প্রশ্ন কিন্তু উম এই শব্দ সংখ্যাটা, অর্থাৎ আমরা একটু লাইনটা গুনে নেবে, বা 8টা করে যদি ধরে, কারো যদি হাতের লেখা একটু বড় বড় হয়, উম তো তাতে মোটামুটি আমাদের 15 লাইন থেকে 20 লাইনের মধ্যে কিন্তু 5 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। কিছু ক্ষেত্রে কম হলেও কোনো সমস্যা নেই। যেগুলো যতটাই উত্তর চাইছে ততটাই যদি লিখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে লেখাকে প্রসারিত করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে সংকুচিত করতে হয়। এটাকে আমাদের বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। যে হয়তো আমার জিনিসটা আমি কম জানি, একটু জানি, কিন্তু আমাকে সেখানটায় আমি ৩ লাইন বা ৪ লাইন লিখে ৫ নাম্বারের প্রশ্নটা শেষ করে দিলে হবে না। তখন আমাকে তার আগে প্রসঙ্গ কি আছে, কোন প্রসঙ্গে কথাটা এসছে, বা তার আগে পেছনে কি আছে, সেটাকে একটু মানে টেনে লিখতে হবে। অর্থাৎ কি, এটা পরীক্ষা দেওয়ার একটা উপস্থিত বুদ্ধিরও ব্যাপার থাকে, বা একটা
যে সব প্রশ্নের উত্তর যে সবার সমানভাবে জানা আছে তা নয়। কিছু ক্ষেত্রে প্রশ্ন হয়তো ৫ নাম্বারের প্রশ্ন তাকে আমি হয়তো খুব একটা ভালো জানি না, অল্প জানি। কিন্তু সেটাকেও আমাকে প্রসারিত করে লিখতে হবে একটু। আবার কোন জিনিসটা আমি খুব বেশি জানি কিন্তু সেটা হয়তো ৩ নাম্বারে দিয়ে দিয়েছে বা ৫ নাম্বারে দিয়ে দিয়েছে। সেটাকে আমার তাহলে সেই লাইনের মধ্যে সীমাবদ্ধ রেখে লিখতে হবে। আর অ্যা কবিতার ক্ষেত্রেও এরকম ৫ কবিতা বলছি, প্রবন্ধের ক্ষেত্রে ৫ নম্বর থাকছে এবং হ্যাঁ, আর কি বলছিলে? বি নাটক। নাটক। হ্যাঁ, হুম। নাটকের ক্ষেত্রে কিন্তু নাটক একটাই নাটক, সিরাজদৌল্লা শচীন হুম। ঐতিহাসিক নাটক। তো সিরাজদৌল্লা নাটকের ঐতিহাসিক নাটক যেহেতু এর প্রেক্ষাপটটাও জানা দরকার তোমাদের। যেগুলো টেক্সটে আছে তার বাইরেও যে সিরাজের যে ইতিহাস অর্থাৎ তার কলকাতা আক্রমণ করা, কলকাতার ফলে একটু ইতিহাস চেতনা থাকা দরকার। অর্থাৎ কলকাতা জয়ের যে ইতিহাস এবং তার ফলে যে আলীনগরের সন্ধি হয়েছিল বা ফরাসিদের সঙ্গে সিরাজের কি রকম সম্পর্ক ছিল, চন্দননগরে ব্যবসা করতে এসে ফরাসি সেই একটা চরিত্র আছে, ফরাসি চরিত্র মসিয়েলা। তো হুম। এগুলো একটু জানতে হবে। হয়তো কিছু, কিছু ক্ষেত্রে টেক্সটের বাইরেও দিয়ে দেয়। যে টেক্সটের বাইরে বলতে টেক্সটে আছে কিন্তু সেখানটায় টেক্সটে সেটা খুব একটা বর্ণনা নেই। হয়তো এই সিরাজের কলকাতা জয় সম্পর্কে লেখা। কলকাতা জয়ের ইতিহাস তোমার জানা। তো কলকাতা জয়ের ইতিহাস সম্পর্কে লেখো এরকম দিয়ে দিতে পারে। সেগুলো আমাদের কিন্তু একটু জেনে যেতে হবে যে কোন প্রেক্ষাপটে কলকাতা আক্রমণ করেছিল সিরাজ, এখানটায় কি কলকাতার ঘটেছিল। ফলে হ্যাঁ, কেউ কিছু বলছেন? না, 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 বলো, বলো। আমি একটু সাউন্ডটা লাউড হয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এইরকম হচ্ছে থাকবে আর টেক্সচুয়াল প্রশ্ন থাকবে আমাদের সিরাজদৌল্লা থেকে। মূলত লাইন তুলে প্রশ্ন থাকবে। উম একটা প্রশ্ন হয়তো এমনি দিয়ে দিতে পারে। কিন্তু আমি আশা করছি মানে আমাদের টেস্ট পেপার কিংবা বিভিন্ন প্রশ্ন বিচিত্রা এবং বিগত বছরের প্রশ্নের যে টেনডেন্সি সেটা দেখে আমরা কিন্তু এটাই বলছি যে মূলত লাইন তুলে প্রশ্ন থাকবে। এক্ষেত্রে একটু সাজেস্টিভ বলা যেতে পারে উম বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়। হিন্দু, মুসলমান, মাতৃভূমি, ভুলবাগ এই বাংলা। এইরকম প্রশ্ন থাকতে পারে। বা রাক্ষসী, পলাশী, হুম? এইরকম প্রশ্ন থাকতে পারে। বা আমাদের সিরাজের যে মাসির চরিত্র আছে ঘসেটি বেগম, হ্যাঁ? ঘসেটি দানবী না মানবী, হ্যাঁ? এই সমস্ত যে লাইনগুলো আছে এগুলো থেকে থাকতে পারে। বা আমাদের সিরাজদৌল্লা থেকে ১ম এর দিকে যে লাইনগুলো আছে ওয়াটস ইংরেজ প্রতিনিধি তাকে যে দরবার ত্যাগ করতে বলেছিল সেগুলো থেকে থাকতে পারে। থাকতে পারে মীরজাফরের সঙ্গে যে সমস্ত কথোপকথন হয়েছিল বা জগৎ শেঠের সঙ্গে যে সমস্ত কথোপকথন হয়েছিল যে আজকে উম সৌভাত লড়াই করার দিন নয়, আজকে সৌভ্রাতৃত্ব স্থাপন করার দিন। এই সমস্ত লাইন তুলে প্রশ্ন থাকতে পারে। হুম? তো এই সমস্ত লাইনগুলি মনে রাখতে হবে। আচ্ছা দাদা, এবার একটু চলে আসছি, মানে এগুলো তো জিজ্ঞেস হচ্ছি, এবার একটু আমরা মানে একটু আলাদা সাইড, অর্থাৎ গল্প, কবিতা, সহায়ক গ্রন্থ এগুলো বাদে যে আমাদের পাঠটা আছে, সেই দিকে আমরা একটু হুম। একটু আলোচনা করবো এবার একটু হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। বিষয়গুলো শেষের সম্পর্কে। দিকে আমি অনেকটা এসেও গেছি। আচ্ছা, হুম। এক্ষেত্রে আরেকটা কথা বলি। কোনি থেকে আমি একটু বলে নিই। হ্যাঁ, কোনি থেকে সহায়ক গ্রন্থ একদম। যেটা আছে বলিনি, একটু বলে নিই। কোনি থেকে উম ২ টো প্রশ্ন কিন্তু ৫ নাম্বার লিখতে হবে। আমি একটু উল্লেখ করেছিলাম যে কোনি থেকে একটু হুম। টেক্সটটা ভালো করে পড়ে গেলে ভালো হয়। তো হুম। সেক্ষেত্রে কোনি থেকে আমাদের উম কোনির চরিত্র পড়তে পারে বা দারিদ্র্য এবং লাঞ্ছনার বিরুদ্ধে কোনির যে লড়াই বা কোনি বাংলা দলে কিভাবে চান্স পেল বা তার কোচ ক্ষিতিশ সিংহের কোনির সাফল্যের পিছনে কি অবদান আছে। এরকম যেমন প্রশ্ন থাকবে যা ফাইট কোনি ফাইট এই কথার অর্থ কি? যেমন এরকম থাকবে বা উম ক্ষিতিশ সিংহের স্ত্রী, ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতী তার মানে কনির সাফল্যের ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছে বা স্বামীর যোগ্য সহধর্মিণী হিসেবে লীলাবতীর কি ভূমিকা আছে? এই ধরনের যেমন প্রশ্ন থাকবে, তেমন লাইন তুলেও কিছু প্রশ্ন থাকবে। যেমন একটা লাইন তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে। এটা হুম। কোন প্রসঙ্গে বলেছে? প্রসঙ্গটা কি? হ্যাঁ? তার প্রসঙ্গ কোন প্রসঙ্গে বলেছে? লাইনটির অর্থ কি? এটা বলার কারণ কি? বা এটা বুকের মধ্যে পুষে রাখো। অর্থাৎ কি তার প্রসঙ্গ পড়বে তার অর্থাৎ কোন প্রসঙ্গে এ কথাটা বলেছে?
কথাটার অর্থ কি, মানে ব্যাখ্যা কি, এটা বলার কারণ কি, এই ধরনের প্রশ্ন থাকবে। বা বিভিন্ন এমনি টেক্সচুয়াল প্রশ্ন থাকতে পারে যে আজ বারুণী, বারুণী তিথি কি, আর বারুণী সম্পর্কে বারুণী তিথিতে গঙ্গার ঘাটে যে দৃশ্যকোণী উপন্যাসে আছে সেটা সম্পর্কে। এটা টেক্সচুয়াল প্রশ্ন, টেক্সটটা ভালো করলে বললে পাবে। বা বিষ্ণুধরের যে খাদ্যাভ্যাস, বা প্রণবেন্দু হিয়া মিত্রের খোঁজ, তার যে কনির হয়ে লড়াই করেছিল সিলেক্টরদের সঙ্গে, বা ক্ষিতিশ সিংহের সঙ্গে ক্ষিতিশ সিংহের হচ্ছে প্রতি সাঁতারুদের যে অভিযোগ ছিল জুপিটার ক্লাবে, সেই অভিযোগগুলি সম্পর্কে লেখো এবং তার বিনিময়ে তার প্রত্যুত্তরে কি বলেছিল ক্ষিতিশ সিংহ, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। মোটামুটি টেক্সটটা ভালো করে পড়তে হবে, পড়লে কিন্তু হয়তো কিছু টেক্সচুয়াল প্রশ্ন থাকতে পারে যে 70 লেখা আছে, বোর্ডে 70 লিখলো, তো কেন 70 লিখলো, 70 সংখ্যাটা সেটা ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। মোটামুটি কোনি থেকে ভালো করে কোনির গল্পটা জানলে এবং মূল মূল লাইনগুলো ভালো করে জানলে তো লেখা যাবে। এবার সুব্রজিৎ, কিন্তু তুমি যেটা বলছিলে সেটা নিয়ে একটু বলছি। অর্থাৎ আমাদের অবশ্যই নির্মিতি পাঠ, অর্থাৎ নির্মিতি পাঠ যেটা আমাদের একদম। বাংলার ক্ষেত্রে নির্মিতি থেকে থাকবে মোট প্রতিবেদন এবং সংলাপের মধ্যে যে কোনো একটা লিখতে হবে 5 নাম্বারে, আমাদের বঙ্গানুবাদ করতে হবে 4 নাম্বারের, এবং 10 নাম্বারের করতে হবে প্রবন্ধ রচনা। প্রথমেই যেটা তোমার থাকবে ভিডিওটা যে একটু পজ হয়ে গেছে মনে হচ্ছে, তোমার কাছে কি না, ঠিকঠাক পজ আছে তো হয়নি, ভিডিওটা? ঠিক আমার আছে, কাছে তো ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ তোমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার, কিন্তু এই হ্যাঁ আসছে আসছে, এক সেকেন্ড রিকানেক্ট হচ্ছে তাহলে। মাফ করবেন, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এটা হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা যারা ভিডিওটা কন্টিনিউ এতক্ষণ দেখে যাচ্ছেন একটু দেখে নিন, কিংবা এই ছোট্ট অংশটুকু একটু আপনারা স্কিপ করে যেতে পারেন, দিয়ে আপনারা আবার দেখে নিন পরের অংশটা, মানে পরে এতে আবার ঢুকুন, কোনো প্রবলেম হবে না। ওকে, একটু প্রবলেম হচ্ছে।